প্রতারক প্রেমিককে চোর ভেবে কাস্টমস অফিসার প্রেমিকা গুদামে আটকে রেখেছিলেন। তিনিই বেরোলেন ডিআরআই অফিসার। এবং তারপর দর্শক, তখন দুপুরের সময় ছিল। সাগর বেশ নীল রঙে সেজেছিল এবং বন্দরের জেটিগুলোতে রোজকার মতো ব্যস্ততা চলছিল। তবে ওই দিন পোর্ট ট্রাস্ট দপ্তরের ভেতরে এক ভয়ানক দুর্যোগ নামতে চলেছিল। অফিসার নীতা রায়, যিনি তার কঠিন সিদ্ধান্ত আর তীক্ষ্ণ বুদ্ধির জন্য গোটা দপ্তরে বিখ্যাত ছিলেন, নিজের ডেস্কে বসে কার্গো রিপোর্ট খাটছিলেন। তার মুখাবয়বে সেই চিরচেনা কাঠিন্য এবং দৃষ্টিতে সেই পুরনো সতর্কতা ছিল, যা চোরা কারাবারীদের ঘুম কেড়ে নিয়েছিল। তবে ওই কঠিন রূপের পেছনে এমন এক ব্যথা চাপা ছিল যা কেউ জানত না। একটি চূর্ণ স্বপ্ন, একটা প্রতারণা এবং এমন এক স্মৃতি যা থেকে সে সর্বদা দূরে থাকতে চাইত। দর্শক, তখনই হঠাৎ বাইরে থেকে শোরগোল শোনা গেল। দুজন গার্ড এক ব্যক্তিকে ধরে ভেতরে নিয়ে আসছিল। লোকটির চেহারা বেশ মলিন দেখাচ্ছিল। উস্কো খুস্কো চুল, সাধারণ শার্ট এবং মুখে এক অদ্ভুত এক নির্লিপ্ততা, যেন তার কোনো কিছুরই ভয় নেই। ম্যাডাম, এই লোকটি জেটিতে ভীষণ হাঙ্গামা করছিল, নিরীহ শ্রমিকদের খুব ভয় দেখাচ্ছিল, এক গার্ড বলল। নীতা ফাইল না ছেড়েই শুধু বলল, হেফাজতে আটকে রাখো। তবে যেমনই সে তার চোখ ওই লোকটির দিকে গেল, তার কলিজা এক পলকের জন্য কেঁপে উঠল। তার দৃষ্টি স্থির হয়ে রইল। তবে পরক্ষণেই সে নিজেকে গুছিয়ে নিল। লোকটি অন্য কেউ নয়, বরং তার প্রাক্তন প্রেমিক কবির ছিল। সেই কবির, যাকে সে 5 বছর আগে নিজের জগৎ থেকে চিরতরে তাড়িয়ে দিয়েছিল। তবে আজ সে এক সাধারণ শ্রমিকের মতো দাঁড়িয়েছিল এবং নীতা তার বিচারক বনে গিয়েছিল। দর্শক, কোনো দ্বিধা ছাড়াই কবিরও তাকে দেখল। তবে তার দৃষ্টিতে না ছিল ক্ষোভ, না কোনো অভিমান, কেবল এক ম্লান হাসি ছিল, যা নীতাকে অনেক বেশি বিচলিত করে দিচ্ছিল। কি দেখছো তোমরা? ভেতরে ঢোকাও ওকে, নীতা কড়া স্বরে বলল, যেন সে তার অতীতটাকেও ওই ঘরেই আটকে রাখতে চায়। কবির কোনো কথা ছাড়াই ভেতরে ঢুকে পড়ল, যেন সে আগে থেকেই বুঝত যে তার ভাগ্যে এটাই লেখা রয়েছে। দর্শক, হেফাজতের ভেতরে গিয়ে সে চারপাশে দেখল এবং এক ম্লান হাসি তার মুখে ফুটে উঠল। এদিকে নীতার মন তোলপাড় করছিল। সে নিজেকে শোনাল, না, এমন হতে পারে না, সে তো। তবে সে বুঝত ওটা সেই ছিল, সেই পুরুষ যাকে সে এককালে ভালোবেসেছিল, সেই পুরুষ যাকে সে বেইমান ভেবে তাড়িয়ে দিয়েছিল। তবে আজ সে এক আসামির মতো দাঁড়িয়েছিল এবং নীতা তার বিচারক বনে দিয়েছিল। খানিকক্ষণ বাদে এক গার্ড এসে বলল, ম্যাডাম, এই লোকটি কিছুই জানাচ্ছে না, না নিজের নাম বলছে, না ঠিকানা। নীতা ক্ষুব্ধ হয়ে বলল, তাহলে বলতে বাধ্য করো। তবে মনের গভীরে কোথাও না কোথাও তার বিবেক তাকে থামাচ্ছিল। দর্শক, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। বন্দর ধীরে ধীরে নিস্তব্ধ হতে শুরু করল। তবে নীতার ভেতরের ক্ষোভ বেড়েই চলেছিল। অবশেষে সে নিজেই ঘরের সামনে দাঁড়াল। কবির সেখানেই বসেছিল, যেন কারোর জন্য প্রহর গুনছিল। তুমি এইখানে কি চাইছ? নীতা শান্ত অথচ কঠিন স্বরে জানতে চাইল। কবির তার চোখের দিকে তাকালো এবং মুচকি হেসে বলল, তোমার রাজত্ব দেখতে এসেছিলাম, কাস্টমস অফিসার। কথাটা শুনতেই নীতার মনে লুকিয়ে রাখা কষ্ট যেন ফুঁসে উঠল। ক্ষোভ, অভিমান এবং এক প্রকাশ না করা বেদনা। ভান করো না, আসল কথা বলো, তুমি হাঙ্গামা কেন বাঁধিয়েছিলে? নীতা প্রশ্ন করল। কবির দীর্ঘশ্বাস ছাড়ল এবং বলল, কখনো কখনো নিজেকে প্রমাণ করার স্বার্থে লড়তে হয়। এমন জবাব নীতাকে আরও ধন্ধে ফেলে দিল। সে ধরতে পারছিল না যে কবির সত্যিই পাল্টে গেছে নাকি কোনো নতুন ছক কষছে। তৎক্ষণাৎ বাইরে দফতরে এক দামি জিপ এসে দাঁড়াল। গাড়ি থেকে কয়েকজন উচ্চপদস্থ কর্তা জলদি ভেতরে ঢুকলেন। পরিস্থিতি নিমিষেই পাল্টে গেল। গার্ডরা সতর্ক হয়ে দাঁড়াল এবং নীতা যেমনই বাইরে তাকাল, তার দৃষ্টিতে চমক ফুটে উঠল। কারণ যা ঘটতে যাচ্ছিল তা তার গোটা জীবন কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। দফতরের বাইরে দাঁড়ানো ওই নীল চকচকে জিপটি যেমনই থামল, চারপাশের পরিবেশে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। জিপের দরজা খুলল এবং সেখান থেকে এক সিনিয়র কর্তা জলদি পায়ে ভেতরে ঢুকলেন। তার পেছনে আরও দুজন কর্তা ছিলেন। সবার মুখে কাঠিন্য পরিষ্কার বোঝা যাচ্ছিল। অফিসার নীতা রায় কোথায়? ওই কর্তার গম্ভীর স্বর গোটা দফতরে প্রতিধ্বনিত হল এবং নীতা জলদি করে নিজের ডেস্ক থেকে উঠল এবং অভিবাদন জানিয়ে বলল, বলুন স্যার। তবে কর্তা তার দিকে কড়া নজরে তাকালেন এবং বললেন, আপনি কিছুক্ষণ আগে এমন এক ব্যক্তিকে আটক করেছেন। নীতা দৃঢ়তার সাথে জবাব দিল,
হ্যাঁ স্যার, ওই লোক জেটিতে হাঙ্গামা করছিল এবং সবাইকে ভয় দেখাচ্ছিল। কর্তার মুখে কিছুটা গাম্ভীর্য আরও প্রকট হল। তিনি শান্তস্বরে বললেন, আপনার কি ধারণা আছে আপনি কাকে কাস্টাডিতে নিয়েছেন? এটা শুনতেই নিতার বুকের ধুকপুকানি বেড়ে গেল। তবে নিজেকে গুছিয়ে নিয়ে সে জানালো, স্যার, ও একজন অতি সাধারণ লোক। কর্তা এক অদ্ভুত হাসির সাথে বললেন, সাধারণ লোক? এবং তারপর নিমিষেই তার স্বর আরও কঠিন হয়ে উঠল। ও সাধারণ লোক নয়, ডিআরআই অফিসার কবির দাস। কথাটা শুনতেই নিতার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মস্তিষ্ক যেন এক পলকের জন্য শূন্য হয়ে গেল। তার দৃষ্টি স্থির হয়ে গেল এবং মুখের রূপ ফ্যাকাশে হয়ে গেল। ডিআরআই? তার ঠোঁট থেকে কেবল এইটুকুই বেরোল। গোটা দপ্তরে উপস্থিত থাকা গার্ডরা একে অপরের দিকে তাকাতে লাগল। পরিস্থিতি একেবারে পাল্টে গিয়েছিল। নিতার ভরসা হচ্ছিল না যে যাকে সে একটু আগে এক অপরাধী মেনে হেফাজতে আটকে রেখেছে সে আদতে একজন ডিআরআই অফিসার। এবং শুধু একজন ডিআরআই অফিসারই নয়, বরং সে কবির, তার স্মৃতি, তার যন্ত্রণা, তার অসমাপ্ত গল্প। কর্তা পুনরায় বললেন, ওনাকে জলদি মুক্ত করুন। নিতার হাত সামান্য কাঁপতে লাগল। তবে সে নিজেকে সামলাল এবং হেফাজতের দিকে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপ তার জন্য ভারী হয়ে উঠছিল, যেন প্রতিটি পদক্ষেপ তার স্মৃতিকে আবার তাজা করে তুলছিল। দর্শক সে হেফাজতের বাইরে দাঁড়িয়ে কয়েক পলক ধরে কবিরকে দেখল। কবির পুরোপুরি স্থির বসেছিল, যেন সে আগে থেকেই সব বুঝত, যেন সে এই সময়েরই প্রতীক্ষা করছিল। নিতা আস্তে আস্তে চাবি ঘোরাল, কপাট খুলল। কবির আস্তে আস্তে উঠে বাইরে এলো। তার মুখে সেই ম্লান হাসিই ছিল যা নিতার মনে তুফান তুলছিল। ডিআরআই অফিসার কবির দাস, নিতা শান্ত অথচ কঠিন স্বরে জানাল। তার দৃষ্টিতে জিজ্ঞাসা ছিল, ক্ষোভ ছিল এবং কোথাও না কোথাও এক চূর্ণ ভরসাও ছিল। কবির তার দিকে তাকালো এবং কেবল এতটুকুই বলল, এবার চিনতে পারছ অফিসার নিতা? কথাটা শুনতেই নিতার বুকে যেন কেউ আঘাত করল। সে ধরতে পারছিল না যে সে ক্ষুব্ধ হবে, লজ্জিত হবে, নাকি সেই বাস্তবকে মেনে নিবে যা তার সামনে দাঁড়িয়েছিল। সিনিয়র কর্তার সামনে এসে কবিরকে স্যালুট জানালেন। স্যার, আমাদের কাছে কোনো তথ্য ছিল না যে আপনি এভাবে ছদ্মবেশ ধারণ করে মিশনে আছেন। কবির শান্ত স্বরে বলল, এই কারণেই তো ছদ্মবেশ ধরে এসেছিলাম, বাস্তবটা জানতে, চক্রকে বুঝতে। জবাব শুনে নিতার মাথা নিচু হয়ে গেল। সে প্রথমবার উপলব্ধি করল যে সে হঠকারী হয়ে পদক্ষেপ নিয়েছিল। তবে তার ভেতরের কাস্টমস অফিসার এখনও জানতে চাইছিল, যদি আপনি অফিসার হন তবে আপনি আসল পরিচয় কেন লুকালেন? নিতা নিজেকে থামাতে পারল না। কবির তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, কারণ বাস্তব পদবিতে নয়, পরিস্থিতির কারণে সামনে আসে। এমন জবাব শুনে নিতা আরও ধন্দে পড়ে গেল। তবে আলোচনা এখানেই থামেনি। তৎক্ষণাৎ ওই সিনিয়র কর্তা পুনরায় বললেন, স্যার, যে তদন্তের জন্য আপনাকে এখানে পাঠানো হয়েছে তা ভীষণ ঝুঁকিপূর্ণ। কথাটা শুনতেই নিতা জলদি করে মাথা তুলল। কোন তদন্ত? কবির আস্তে আস্তে তার দিকে তাকালো। তার মুখে এবার হাসি ছিল না, বরং এক কাঠিন্য ছিল। সেই তদন্ত যেখানে দপ্তরের ভেতরেই গুপ্তচর লুকিয়ে রয়েছে। কথাটা শুনতেই নিতার শরীরে যেন কাঁপুনি বয়ে গেল। তার বুক ধুকপুক করতে শুরু করল, কারণ এখন এটা কেবল একটি তদন্ত ছিল না, এটা তার নিজের দপ্তরের বাস্তব ছিল, এবং হয়তো তার নিজের জীবনেরও। তৎক্ষণাৎ কবির আস্তে আস্তে বলল, এবং এই তদন্তের সবচেয়ে বড় ক্লু এখান থেকেই শুরু হয়। নিতা চমকে উঠে জানতে চাইল, কি অর্থ? কবির দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, অর্থ হল যে ব্যক্তির ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো সেই এই চক্রের সবচেয়ে বড় মাথা হতে পারে। কথাটা শুনতেই নিতার মস্তিষ্কে অনেকগুলো মুখ ভাসতে লাগল, তার সহকর্মী, তার বস, এবং হঠাৎ তার মন জোরে কেঁপে উঠল, কারণ একটি নাম তার ভাবনায় বারবার আসছিল, এবং যদি সেটা বাস্তব হয় তবে তার গোটা জগৎ চূর্ণ হয়ে যাবে। দর্শক, দপ্তরের ভেতরের পরিস্থিতি এখন আর আগের মতো ছিল না। প্রতিটি মুখ স্বাভাবিক থাকার অভিনয় করছিল, তবে প্রতিটি দৃষ্টিতে এক অচেনা আতঙ্ক এবং সংশয় পরিষ্কার বোঝা যাচ্ছিল। অফিসার নিতা রায় নিজের চেম্বারে দাঁড়িয়েছিল, তবে তার ভাবনা অন্য কোথাও আটকে ছিল। কবিরের কথা তার মাথায় বারবার ঘুরছিল, যে ব্যক্তির ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো সেই এই চক্রের সবচেয়ে বড় মাথা হতে পারে। এই ভেবেই তার বুক জোরে জোরে কাঁপতে শুরু করল। সে জলদি করে তার সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী জুনিয়র অফিসার তারিককে ডেকে পাঠাল।
তারিকই ছিল সেই ব্যক্তি যার উপর নিতা চোখ বুজে বিশ্বাস করত। বছরের পর বছর ধরে তারা একত্রে ডিউটি করেছিল। প্রতিটি কঠিন মিশনে তারিক তাকে সঙ্গী দিয়েছিল। তবে আজ নিতার দৃষ্টি নিজের বিশ্বাসের ওপরই সন্দেহ আনছিল। তারিক চেম্বারে এলো। তার মুখে চিরকালের মতোই জোর ছিল। ম্যাডাম, আপনি ডেকেছেন? সে সাধারণ স্বরে বলল। নিতা তার চোখের দিকে তীক্ষ্ণভাবে তাকানো, যেন ভেতরে চাপা থাকা রহস্যটা বুঝতে চাইছে। তারিক, আজ দপ্তরে যা ঘটেছে সে বিষয়ে তুমি কি জানো? নিতা সোজাসুজি প্রশ্ন করল। তারিক কিছুটা বিস্মিত হয়ে বলল, ম্যাডাম, আমি তো কেবল এতটুকুই জানি যে কোনো উচ্চপদস্থ কর্তা এসেছিলেন এবং এক ব্যক্তিকে মুক্ত করে চলে গেছেন। তার স্বরে কোনো নার্ভাস হওয়ার লক্ষণ ছিল না। তবে নিতা এখন প্রতিটি কথায় সংশয় পাচ্ছিল। আর যদি আমি বলি যে ওই ব্যক্তিটি একজন ডিআরআই অফিসার ছিল? নিতা শান্ত অথচ তীক্ষ্ণ স্বরে বলল। তারিকের চোখে এক পলকের জন্য সামান্য চমক এলো, তবে সে জলদি করে নিজেকে গুছিয়ে নিল। ডিআরআই? সে অবাক ভাব দেখালো। তাহলে তো ম্যাডাম এটা ভীষণ বড় ঘটনা। নিতা চুপ করে রইল, তবে তার মনে এক অজানা সংশয় বেড়েই চলেছিল। তার মনে হচ্ছিল যেন ভীষণ বড় কিছু তার কাছ থেকে গোপন করা হচ্ছে। তৎক্ষণাৎ হঠাৎ কবির কোনো অনুমতি না নিয়েই চেম্বারে ঢুকে পড়ল। তার আগমনে চেম্বারের পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। তার নজর সোজাসুজি তারিকের উপর গিয়ে পড়ল, যেন সে তাকে যাচাই করছে। জুনিয়র অফিসার তারিক, কবির শান্ত অথচ গম্ভীর স্বরে বলল। তারিক জলদি করে স্যালুট জানালো, তবে তার মুখে এখন সামান্য কাঠিন্য ফুটে উঠল। স্যার, কবির আস্তে আস্তে বলল। তুমি এইখানে কত বছর ধরে আছো? তারিক জবাব দিল, 5 বছর ধরে স্যার। কথাটা শুনতেই নিতার মন কেঁপে উঠল, কারণ 5 বছর আগেই তার দুনিয়া পাল্টে গিয়েছিল। তার ব্রেকআপ হয়েছিল, আর ঠিক ওই মুহূর্তেই তারিক তার টিমে ঢোকেছিল। কবির পুনরায় প্রশ্ন করল, এবং এই 5 বছরে তুমি কতগুলি কঠিন মিশন সামলেছ? তারিক দৃঢ়তার সাথে জবাব দিল, অসংখ্য স্যার। কবির মুচকি হাসির সাথে বলল, হ্যাঁ, এবং প্রতিটি মিশনে তুমি সর্বদা ঠিক মুহূর্তে ঠিক স্থানে হাজির ছিলে। কথাটা শুনে তারিকের মুখের রূপ সামান্য পাল্টে গেল। নিতা একদম সজাগ হয়ে গিয়েছিল। সে ধরতে পারছিল যে আলোচনা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। স্যার, আপনি কি বোঝাতে চাইছেন? তারিক কিছুটা গম্ভীর হয়ে প্রশ্ন করল। কবির তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি এটাই বোঝাতে চাইছি যে কখনো কখনো সবচেয়ে ভরসার মুখই সবচেয়ে ভয়ঙ্কর রূপ হয়। কথাটা শুনতেই চেম্বারে নীরবতা ছেয়ে গেল। নিতার নিঃশ্বাস যেন আটকে গেল। সে তারিককে দেখছিল, যাকে সে নিজের সবচেয়ে বড় খুঁটি ভাবত। তারিক হঠাৎ হাসতে হাসতে বলল, স্যার, যদি আপনি আমাকে সন্দেহ করেন তবে তা ভুল। তবে তার হাসিতে এখন আর সেই জোরটুকু ছিল না। কবির আস্তে আস্তে তার ব্যাগ থেকে একটি ফোল্ডার বের করে ডেস্কে এনে রাখল। এই ফোল্ডারটা দেখো। নিতা দুর্বল হাতে ফোল্ডারটা খুলল এবং যেমনই সে পৃষ্ঠা বদলাতে শুরু করল, তার মুখের রূপ বদলাতে লাগল। প্রতিটি পৃষ্ঠায় একটি নাম বারবার ভাসছিল, তারিক। প্রতিটি চোরাচালান চুক্তিতে, প্রতিটি অচেনা নম্বরে, প্রতিটি ভুয়া নির্দেশের আড়ালে ওই একই নাম, ওই একই ব্যক্তি। নিতার দৃষ্টিতে কান্না চলে এলো, তবে সে হার মানতে চাইল না। সে তারিকের দিকে তাকালো। এইসব কি? তার স্বর কাঁপছিল। তারিক কয়েক পলক নীরব রইল। এরপর সে আস্তে আস্তে হাততালি দিতে শুরু করল। তার দৃষ্টিতে এখন এক ভয়ঙ্কর আভা ছিল। দুর্দান্ত স্যার, সে কবিরের দিকে তাকিয়ে বলল, আপনি খুব জলদি সব বুঝে গেছেন। কথাটা শুনতেই নিতার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার সবচেয়ে খারাপ আশঙ্কা বাস্তব হয়ে দাঁড়িয়েছিল। তারিক হাসল, হ্যাঁ ম্যাডাম, আমিই সেই গুপ্তচর। কথাটা শুনতেই নিতার জগৎ ওই পলকেই চূর্ণ হয়ে গেল। তবে কাহিনী এখানেই থামার কথা ছিল না, কারণ তারিক এরপর যা জানালো তা পরিস্থিতিকে আরও বেশি ভয়ঙ্কর করে দিল। তবে আসল ছক তো সবে শুরু হয়েছে, এবং কথাটা শুনতেই চেম্বারের পরিস্থিতি নিমিষেই আরও বেশি শ্বাসরুদ্ধকর হয়ে উঠল, যেন আসল বিপদ এখনও বাকি রয়েছে। চেম্বারের ভেতরের হাওয়া যেন থমথমে হয়ে উঠেছিল। প্রতিটি পলকের সাথে শিহরণ আরও তীব্র হচ্ছিল। অফিসার নিতার দৃষ্টিতে এখন আর কোনো বেদনা ছিল না, বরং এক কঠিন জেদ জ্বলছিল। সামনে দাঁড়িয়ে থাকা তারিক এখন আর সেই ভরসার সহকর্মী ছিল না, বরং এক ভয়ঙ্কর ভিলেন হয়ে দাঁড়িয়েছিল, এবং তার মুখে ফুটে থাকা হাসি স্পষ্ট প্রমাণ দিচ্ছিল যে সে এই সময়টির প্রতীক্ষা অনেক কাল ধরে করছিল। তাহলে অবশেষে রহস্যটা প্রকাশ্যে চলেই এলো।
তারিক শান্ত অথচ বিষাক্ত স্বরে বলল। নিতা নিজের আবেগ আটকে কঠিন স্বরে প্রশ্ন করল, তুমি এমন কেন করলে তারিক? তারিক মুচকি হাসল, কারণ দপ্তর দুর্নীতিগ্রস্ত ম্যাডাম, এবং আমি কেবল ওই নষ্ট দপ্তরের সুযোগ নিচ্ছি। কবির নীরবে সব নজর রাখছিল, তার দৃষ্টি প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে যাচাই করছিল। তোমার মতো মানুষেরাই সমাজকে আরও কলুষিত করে দেয়, কবির গম্ভীর স্বরে বলল। তারিক তার দিকে ক্রুদ্ধ হয়ে তাকাল, এবং আপনাদের মতো অফিসারেরা নিজেদের রক্ষক মনে করেন, তবে আসল ছক এখনও ধরতে পারছেন না। এই জবাব দিয়েই সে আস্তে আস্তে নিজের ব্যাগে হাত ঢোকাল। নিতা জলদি করে সজাগ হয়ে গেল। হাত উপরে তোলো তারিক, সে কঠিন স্বরে বলল, তবে তারিক তার আদেশ অমান্য করল। পরের পলকেই সে নিজের ব্যাগ থেকে একটি লাল সুইচ বের করল এবং বাতাসে ঘোরাতে ঘোরাতে বলল, এখন নিয়ন্ত্রণ আমার কাছে। দৃশ্যটা দেখে নিতা এবং কবির উভয়ই অবাক হয়ে গেল। ওটা কি? নিতা ভয় পেয়ে জানতে চাইল। তারিকের হাসি আরও বিস্তৃত হল। দপ্তরের পেছনে যে পরিত্যক্ত জেটিখানা আছে, ওখানে এমন জিনিস পোতা আছে যা এই গোটা বন্দরকে ধসিয়ে দিতে পারে। কথাটা শুনতেই নিতার মুখ বিবর্ণ হয়ে গেল। তুমি কি উন্মাদ হয়ে গেছ? সে ক্ষুব্ধ হয়ে বলল। তারিক মাথা নাড়ল। না ম্যাডাম, আমি অনেক চালাক হয়ে গেছি, এবং আজ আমি কেবল গুপ্তচর নই, বরং এই চক্রের মূল পাণ্ডা। কবির এক পা সামনে এসে বলল, তুমি এসব ঘটিয়ে পালাতে পারবে না। তারিক জোরে হাসতে হাসতে জানাল, পালাতে কে চায় স্যার? আজ তো আমি রাজত্ব কায়েম করতে চলেছি। নিতার বুক জোরে জোরে ধুকফুক করছিল। সে আস্তে আস্তে কবিরের দিকে তাকাল। দুজনের দৃষ্টিতেই একই বার্তা ছিল, কিছু করতে হবে, জলদি। তুমি কি চাইছ তারিক? নিতা সময় কাটানোর স্বার্থে প্রশ্ন করল। তারিক দীর্ঘশ্বাস ফেলল। আমি চাই আজ থেকে এই বন্দরে কেবল আমার রাজ চলবে, এবং যেই আমার পথে বাধা হবে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। তার স্বরে উন্মাদের লক্ষণ ছিল। তৎক্ষণাৎ সে হঠাৎ সুইচের বাটনটি সামান্য চাপল। বাইরে কোথাও বিকট আওয়াজ হল। মেঝে সামান্য কেঁপে উঠল। গোটা দপ্তরে শোরগোল পড়ে গেল। এটা কেবল সূচনা ছিল, তারিক ক্রূর হাসির সাথে জানাল। নিতার হৃদস্পন্দন বেড়ে গেল। সে ধরতে পারল যে পরিস্থিতি খুব ভয়ঙ্কর রূপ নিয়েছে। তুমি এসব আটকাতে পারো তারিক, এখনও সুযোগ আছে। নিতা শেষ অনুরোধ করল। তবে তারিক মাথা নাড়ল। এখন অনেক সময় পেরিয়ে গেছে ম্যাডাম। তৎক্ষণাৎ কবির হঠাৎ ক্ষিপ্র গতিতে এগিয়ে গেল। সে তারিকের উপর ঝাঁপিয়ে পড়ল, তবে তারিক আগে থেকেই সজাগ ছিল। সে একপাশে সরে গেল এবং কবিরকে জোরে ধাক্কা মারল। কবির মেঝেতে পড়ে গেল। সুইচ এখনও তারিকের মুঠোয় ছিল। কোনো সিনেমার মতো অ্যাকশন নয় স্যার, সে ব্যঙ্গ করে বলল। নিতা জলদি করে নিজের রিভলভার বের করল এবং তারিকের দিকে তাক করল। সুইচ নিচে ফেল। তার স্বর এবার সম্পূর্ণ স্থির ছিল। তবে তারিক একেবারেই ভয় পেল না। সুইচটা আরও শক্ত করে ধরল। যদি ফায়ার হয় তাহলে গোটা বন্দর ছাই হয়ে যাবে। কথাটা শুনে নিতার হাত এক পলকের জন্য কেঁপে গেল। এটাই সেই সময় ছিল যখন একটি ভুল পদক্ষেপ শত শত প্রাণ কেড়ে নিতে পারত। চেম্বারে নীরবতা ছেয়ে গেল। প্রতিটি পলক কঠিন মনে হচ্ছিল। তারিক আস্তে আস্তে বলল, এখন পছন্দ তোমার হাতে নিতা। আমাকে খতম করবে নাকি গোটা বন্দরকে বাঁচাবে? কথাটা শুনতেই নিতার মুখে এক অদ্ভুত স্থিরতা ফুটে উঠল, যেন সে কোনো সংকল্প নিয়ে ফেলেছে, এবং পরের পলকেই সে যা করল তা সব্বাইকে অবাক করে দিল। কারণ সে নিজের রিভলভার নিচে নামিয়ে রাখল। তবে এটা কাহিনীর সমাপ্তি ছিল না, বরং আসল ছক তো এবার শুরু হতে যাচ্ছিল। কারণ কবিরের দৃষ্টিতে এমন এক বুদ্ধি লুকিয়েছিল যা পরিস্থিতি পাল্টে দিতে যাচ্ছিল। দর্শক, চেম্বারের ভেতরে বিরাজ করা নীরবতা এখন কোনো দুর্যোগের চেয়ে কম ছিল না। প্রতিটি মুহূর্ত কঠিন ছিল। প্রতিটি স্পন্দন যেন কোনো ভয়ঙ্কর বিপদের প্রতীক্ষা করছিল। অফিসার নিতা রায় নিজের রিভলভার নিচে নামিয়ে রাখল। তবে তার মুখে আতঙ্ক ছিল না, বরং এক অদ্ভুত কাঠিন্য ছিল, যেন সে অনেক বড় কিছু ভেবে রেখেছে। তারিকের মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তার মনে হলো সে এই লড়াইয়ে জিতে গেছে। দারুণ, এটাই চালাকির লক্ষণ ম্যাডাম। সে সুইচটা বাতাসে হালকা ঘোরাতে ঘোরাতে জানাল। তবে সে বুঝত না যে আসল ছক সবই শুরু হয়েছে।
এদিকে কবির আস্তে আস্তে মেঝে থেকে উঠছিল। তার মুখে যন্ত্রণার মাঝেও এক ম্লান হাসি ছিল। তার দৃষ্টি নিতার সাথে মিলল এবং তাদের দুজনের মাঝে কোনো শব্দ ছাড়াই এক সমীকরণ তৈরি হয়ে গেল। এবং এটা সেই সমীকরণই ছিল যা এককালে তাদের ভালোবাসার ভিত্তি ছিল। এবং হয়তো আজ পুনরায় সেই সমীকরণই তাদের এই সংকট থেকে মুক্ত করে আনতে পারত। তারিক এখন পুরোপুরি নিজের সাফল্যের নেশায় ছিল। সে নিতার সামনে এসে জানালো, দেখুন ম্যাডাম, অবশেষে আপনাকে হার মানতেই হলো। নিতা কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই বলল, তোমার ধারণা তুমি সফল হয়েছ? তার স্বরে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। তারিক এক পলকের জন্য থমকাল, তবে তারপর হেসে উঠল। সাফল্য তো সবার চোখেই ধরা পড়ছে। সুইচ আমার কাছে, গোটা বন্দর আমার মুঠোয়, এবং আপনারা উভয়ই আমার সামনে দুর্বল হয়ে দাঁড়িয়ে আছেন। তবে সেই পলকেই কবির আস্তে আস্তে বলল, কখনো কখনো যা বোঝা যায় তা বাস্তব হয় না। তারিক তার দিকে ক্রুদ্ধ হয়ে তাকাল। অর্থ? কবির নিজের শার্ট ঠিক করতে করতে বলল, অর্থ এটা যে তুমি কেবল ছকের একটি দিক দেখেছ, গোটা চিত্র নয়। তারিকের দৃষ্টিতে এখন সামান্য নার্ভাসনেস উকি দিতে শুরু করল। পরিষ্কার করে জানাও, সে কড়া স্বরে বলল। কবির মুচকি হাসতে হাসতে বলল, যে আওয়াজটি তুমি একটু আগে শুনলে সেটা তোমার আদেশে হয়নি। কথাটা শুনতেই তারিকের মুখ পাল্টে গেল। কি ফালতু কথা বলছ? সে ক্ষুব্ধ হয়ে জানালো। কবির এক পা সামনে এসে বলল, আওয়াজটি আমরা ঘটিয়েছিলাম। কথাটা শুনতেই চেম্বারে যেন কারেন্ট বয়ে গেল। নিতাও সামান্য মাথা তুলে কবিরকে দেখল এবং এখন তার মুখেও ম্লান হাসি ছিল। তারিক পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। এটা অবাস্তব, সে জানালো। কবির শান্ত স্বরে বলল, অবাস্তব তখনই হয় যখন বিপক্ষ লোক ভাবার বুদ্ধি হারিয়ে ফেলে, এবং তুমি সেটাই করে বসেছ। তারিকের মুঠোয় থাকা সুইচটি এখন অল্প অল্প কাঁপতে শুরু করল। তুমি মিথ্যে জানাচ্ছ, সে বলল। তৎক্ষণাৎ হঠাৎ বাইরে থেকে হুটারের শব্দ বাজতে শুরু করল। ফোর্সের অনেকগুলো জিপ দফতরের বাইরে এসে দাঁড়াল। গোটা বন্দর ঘিরে নেওয়া হলো। তারিকের চোখে এখন আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই সব কি ঘটছে? সে ভয় পেয়ে জানতে চাইল। কবির গম্ভীর স্বরে বলল, এটাই ঘটছে যা তোমার আগে ধরে নেওয়া উচিত ছিল, যে তুমি একা নও এবং আমরাও নই। তৎক্ষণাৎ কমান্ডো টিমের কয়েকজন অফিসার ভেতরে ঢুকল। তাদের কাঁধে রাইফেল ছিল এবং তাদের নজর সোজাসুজি তারিকের ওপর ছিল। তারিক এখন পুরোপুরি আটকা পড়েছিল, তবে সে এত সহজে পরাজয় মানার লোক একেবারেই স্বাধীন ছিল না। সে নিমিষেই সুইচের বটনটি শক্ত করে চাপার চেষ্টা করল, তবে কিছুই ঘটল না। সে পুনরায় চাপল, তবুও কিছু ঘটল না। তার দৃষ্টিতে এখন নার্ভাসনেস ছিল। এটা কাজ করছে না কেন? সে চেঁচিয়ে উঠে বলল। কবির মুচকি হাসির সাথে জবাব দিল, কারণ আসল মেশিন আমাদের কাছে রয়েছে। কথাটা শুনতেই তারিকের মুখের রূপ বিবর্ণ হল। তার মুঠো থেকে সুইচ পিছলে মেঝেতে পড়ে গেল। নিতা জলদি করে সামনে গিয়ে ওটা তুলে নিল এবং তারিকের দিকে রিভলভার তাক করল। এখন তোমার ছক খতম। তার স্বরে এখন সেই আগের জোর ফিরে এসেছিল। তারিক হাডু মেরে বসে পড়ল, তবে তার দৃষ্টিতে এখনও এক অদ্ভুত আভা ছিল। আপনারা ভাবছেন যে আপনারা সফল হয়েছেন? সে শান্ত স্বরে জানালো। কবির জবাব দিল, ছক শেষ হয়ে গেছে। তবে তারিক হঠাৎ হেসে উঠল। তার হাসি এবার আরও বেশি ভয়ঙ্কর ছিল। না স্যার, আসল ছক এখনও বাকি রয়েছে। কথাটা শুনতেই নিতা এবং কবির উভয়ই সজাগ হয়ে গেল। কি অর্থ? নিতা জানতে চাইল। তারিক মাথা তুলে তাদের দিকে তাকালো। অর্থ? আমি তো কেবল একটা বোড়ে মাত্র। কথাটা শুনতেই দুজনের মুখ পাল্টে গেল। এবং যে আসল মূল পাণ্ডা, সে এখনও ধরাছোঁয়ার বাইরে। কথাটা শুনতেই নিতার মনে আবার আতঙ্কের ঢেউ বয়ে গেল। কেউ? সে কড়া স্বরে প্রশ্ন করল। তারিক হাসল, যাকে তুমি কোনোদিন সন্দেহও করতে পারবে না। কথাটা শুনতেই নিতার ভাবনায় আবার অনেকগুলো মুখ ভাসতে শুরু করল। তারিক এবার তবে রহস্যটা আরও জটিল করে দিল এবং তৎক্ষণাৎ তারিক শেষ বাক্যটি জানাল, এবং সবচেয়ে ভয়ের বিষয়, ওই ব্যক্তিটি তোমার খুব কাছের। কথাটা শুনতেই নিতার নিঃশ্বাস যেন আটকে গেল। সে আস্তে আস্তে কবিরের দিকে তাকাল। তবে কবিরের দৃষ্টিতেও এখন সেই একই জিজ্ঞাসা ছিল, কারণ এখনই ছক কেবল একটা তদন্ত ছিল না, তাদের অস্তিত্ব হয়ে দাঁড়িয়েছিল। এবং যা ঘটতে যাচ্ছিল তা হয়তো তাদের সম্পর্কে সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা হতে চলেছে। দর্শক দপ্তরের দেওয়ালগুলো যেন হঠাৎ অনেক ভারী হয়ে উঠল। পরিবেশে এখন কেবল একটিই বিষয় ভাসছিল, সংশয়, আতঙ্ক এবং বাস্তবের চাপ। অফিসার নিতার মুঠোয় এখনও সেই সুইচটি ধরা ছিল, তবে এখন তার মনোযোগ ওদিকে ছিল না। তার দৃষ্টি কেবল একটা উত্তর খুঁজছিল। কে সে যে এতটা কাছের এবং তবুও এতটা ভয়ঙ্কর?
তারিকের বাক্য তার মগজে হাতুড়ির মতো আঘাত করছিল, যে আসল মূল পাণ্ডা এখনও স্বাধীন আছে এবং ওই ব্যক্তিটি তোমার খুব কাছের। এই ভাবনায় তার মনে এক অচেনা যন্ত্রণা জাগল, কারণ এখন পরিস্থিতি কেবল ডিউটির ছিল না, এটা তার নিজস্ব জীবনের বাস্তবতা হয়ে উঠেছিল। কবির কিছুক্ষণ ওখানেই থমকে রইল। তার দৃষ্টি প্রতিটি মুখ বোঝার চেষ্টা চালাচ্ছিল, প্রতিটি গার্ড, প্রতিটি সহকর্মী, প্রতিটি পদক্ষেপ, যেন সে এমন কোনো প্রমাণ খুঁজছে যা এই ষড়যন্ত্রের জট খুলে দিতে পারে। তারিককে জলদি কড়া হেফাজতে পাঠিয়ে দাও। কমান্ডোরা জলদি করে তাকে আটকে নিয়ে গেল। তবে যাবার সময় তারিক আবার হাসল, সেই হাসি যা এখনও নিতার মনে আতঙ্ক তৈরি করছিল। চেম্বারে এখন কেবল নিতা এবং কবির দাঁড়িয়েছিল। কয়েক পলক দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছিল, তবে ওই নীরবতাও অনেক কথা বোঝাচ্ছিল। তুমি কি ভাবছ? কবির অবশেষে জানতে চাইল। নিতা দীর্ঘ শ্বাস ছাড়ল। আমি ভাবছি যে যদি ওই ব্যক্তিটি আসলেই আমার কাছের হয়, তবে আমি কি তাকে ধরতেও পারব? তার স্বরে প্রথমবার অসহায়তা ধরা পড়ল। কবির কিছুক্ষণ তাকে নজর করল, এরপর জানালো, তোমাকে ধরতে হবে, কারণ তুমি যদি সময় নাও তবে সে পুনরায় হামলা করবে। কথাটা শুনে নিতার দৃষ্টিতে আবার সেই জেদ ফিরে এলো। সে মাথা দোড়াল। তাহলে আমাদের ওই সব লোককে জেরা করতে হবে যারা এই তদন্তের সাথে জড়িত, কবির জানালো, এবং সবার প্রথমে আমাদের তোমার পুরনো স্মৃতি থেকে শুরু করতে হবে। কথাটা শুনতেই নিতা অবাক হয়ে গেল। আমার স্মৃতি? কবির আস্তে আস্তে বলল, 5 বছর আগে কি ঘটেছিল যখন আমাদের ব্রেকআপ হয়েছিল? এই জিজ্ঞাসা সোজাসুজি নিতার মনে বিঁধল। সেই সময়, সেই বেদনা, সেই ভুল ধারণা, যখন সব ঘটনা আবার তার দৃষ্টির সামনে তাজা হতে শুরু করল। তোমার কি ধারণা আছে যে এর সাথে এই তদন্তের কোনো যোগসূত্র আছে? সে জানতে চাইল। কবির নিঃসংকোচে জানালো, আমার শতভাগ ভরসা আছে। তবে ওই সময় তো সব স্বচ্ছ ছিল। কবির মাথা দোলাল। না নিতা, কিছুই স্বচ্ছ ছিল না। আমাদের যা বোঝানো হয়েছিল আমরা সেটাকেই মেনে নিয়েছিলাম। কথাটা শুনে নিতার মস্তিষ্কে যেন বিদ্যুৎ চমকাল। তুমি কি বোঝাতে চাইছ? কবির আস্তে আস্তে বলল, আমি বোঝাতে চাইছি যে আমাদের ব্রেকআপ সম্ভবত একটা চক্রান্ত ছিল। কথাটা শুনতেই নিতা যেন মূর্তির মতো ধমকে রইল। এখন তার ভাবনায় ওই কথাগুলোই ঘুরছিল। চক্রান্ত? তবে কার চক্রান্ত? সে ধুকবুক বুকে জানতে চাইল। কবির তার চোখের দিকে তাকিয়ে জানালো, ওই ব্যক্তিরই, যে আজও আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। নিতার শরীর শীতল হতে শুরু করল। সে আস্তে আস্তে তার স্মৃতিকে মনে করতে চেষ্টা করল। ওই রাত যখন সে কবিরকে এক মহিলার সাথে পেয়েছিল, ওই ছবিগুলো, ওই ডকুমেন্টস, ওই ক্ষোভ, এবং এরপর তার পদক্ষেপ, ব্রেকআপ। সেগুলো কি ভুয়া ছিল? সে দুর্বল স্বরে জানতে চাইল। কবির জবাব দিল, বাস্তবকে এমনভাবে সাজানো হয়েছিল যেন সেটা ভুয়া লাগে, এবং ভুয়াকে এমনভাবে বানানো হয়েছিল যেন সেটা বাস্তব লাগে। নিতার দৃষ্টি থেকে কান্না ঝরতে শুরু করল। তবে এবার সেটা বেদনার ছিল না, বরং অনুশোচনার ছিল। তাহলে আমাদের দুজনকেই বিচ্ছিন্ন করা হয়েছিল, সে জানালো। কবির মাথা দোলাল। এবং ওই মুহূর্তেই দফতরের ভেতরে এই বিশাল সিন্ডিকেট তৈরি করা হয়েছিল। কথাটা শুনতেই নিতা ধরতে পারল যে চক্রান্তটা কতটা ভয়ঙ্কর। তাহলে ওই ব্যক্তিটি কেবল আমাদের সম্পর্কে আসেনি, বরং গোটা দফতরে জাল বিছিয়েছে, সে জানালো। কবির জবাব দিল, এবং এখন আমাদের ওকে টেনে বের করতে হবে। তৎক্ষণাৎ হঠাৎ কপাট খুলল। এক গার্ড জলদি ভেতরে ঢুকল। ম্যাডাম, একটি বিশেষ বার্তা এসেছে। নিতা জলদি করে নিজেকে গুছিয়ে নিল। কি ঘটেছে? গার্ড জানালো, তারিক হেফাজতে একটি নাম প্রকাশ করেছে। কথাটা শুনতেই উভয়ই সজাগ হয়ে গেল। কার নাম? কবির জানতে চাইল। গার্ড আস্তে আস্তে বলল, কমিশনার বরুণ। এই ডাকটা শুনতেই নিতার মুখের রূপ বিবর্ণ হল। তার মুঠো থেকে সুইচ ক্রাই খসিয়ে যাচ্ছিল। না, এমন হতে পারে না। তার স্বর কেঁপে উঠল, কারণ কমিশনার বরুণ কেবল তার বস ছিল না, বরং ওই ব্যক্তিটিই ছিল যে তাকে সর্বদা সাহস জুগিয়েছিল, তার প্রতিটি বিপদের মুহূর্তের সঙ্গে ছিল, এবং যাকে এসে নিজের অভিভাবকের মতন সম্মান করত। তুমি কি কনফার্ম হয়েছ? কবির কঠিনভাবে জানতে চাইল। গার্ড মাথা দোলাল। হ্যাঁ স্যার, সে এই ডাকটাই বলেছে। চেম্বারে পুনরায় নীরবতা ছেয়ে গেল। তবে এবার এই নীরবতা অনেক বেশি দমবন্ধ করা ছিল। নিতার দৃষ্টিতে এখন আর কান্না ছিল না, কেবল এক কঠিন আঘাত ছিল। যদি এটা বাস্তব হয়, তবে আমি তাকে সহস্তে আটকে রাখব।
তার স্বরে এখন এক অচেনা কাঠিন্য ছিল। কবির তার দিকে তাকালো এবং ধরতে পারল যে এখন এই পরিস্থিতি কেবল পেশার নেই, এমন এক লড়াই হয়ে দাঁড়িয়েছে যেখানে কোনো বাঁধন, কোনো দুর্বলতা, কোনো অতীত বাধা হবে না, কারণ অপরাধীকে সামনে আনাটাই সবচেয়ে বেশি দরকারি হয়ে পড়েছিল, তার মূল্য যেমনই হোক না কেন। এবং সম্ভবত আগামী পদক্ষেপটি তাদের অস্তিত্বের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। দপ্তরের ভেতরের পরিস্থিতি যেন কোনো ভয়ঙ্কর দুর্যোগের ইঙ্গিত দিচ্ছিল। অফিসার নীতা রায়ের মুখে এখন কোনো দুর্বলতা ছিল না, না বেদনা, না আতঙ্ক, কেবল এক কঠিন সংকল্প, যেন সে নিজের আবেগকে একেবারে আটকে করে রেখেছে। তবে মনের ভেতরে একটা ক্ষোভ তখনও ফুঁসছিল। কমিশনের বরুণের নাম আসতেই তার পুরনো সকল স্মৃতি তাজা হল, যখন বরুণ সর্বদা তার সাহায্যে দাঁড়িয়েছিল। ওই সময় যখন তার ব্রেকআপের পর গোটা সমাজ তার বিপক্ষে চলে গিয়েছিল এবং কেবল বরুণই ছিল যে তাকে বাঁচিয়েছিল, তাকে ভরসা জুগিয়েছিল, তাকে পুনরায় ঘুরে দাঁড়ানোর শক্তি গিয়েছিল। এবং আজ ওই ব্যক্তিটি অপরাধীর খাতায়। এই কথা ভাবতেই তার মন ভেঙে যাচ্ছিল। তবে এখন পেছনে ফেরার কোনো সুযোগ ছিল না। কবির তার দিকে নজর রাখছিল, তার দৃষ্টিতে উদ্বেগও ছিল এবং বিশ্বাসও। তৈরি তো? সে শান্ত স্বরে জানতে চাইল। নীতা নিঃসংকোচে মাথা দোলাল। যদি সে অপরাধী হয় তবে সে সাজা পাবে, সে যেই হোক না কেন। তার স্বরে এখন কেবল একজন কাস্টমস অফিসার জবাব দিচ্ছিল। উভয়ই জলদি করে রওনা দিল। রাত অনেক ঘনীভূত হয়ে এসেছিল। হাইওয়েতে শুনশান নীরবতা ছিল, তবে ওই নীরবতার আড়ালে এক ভয়ঙ্কর রহস্য চাপা ছিল। খানিকক্ষণ বাদে তাদের জিপ কমিশনার বরুণের ভিলার বাইরে দাঁড়াল। বিশাল বিলাসবহুল ভিলা, গেটে প্রহরী পাহারায়। চারপাশ শান্ত দেখাচ্ছিল, তবে ভেতরে কি ষড়যন্ত্র চলছে তা কেউ বুঝত না। নীতা জিপ থেকে নামার সময় দীর্ঘ শ্বাস ফেলল। এটা কেবল একটা তল্লাশি ছিল না, এটা তার নিজস্ব বিবেকের বিপক্ষে একটা লড়াই ছিল। এসো, কবির জানালো। উভয়েই গেটে ঢুকল। প্রহরী তাদের চিনেই স্যালুট জানালো এবং কপাট খুলে দিল। ভেতরের দৃশ্য নীরব ছিল, যেন চারপাশ স্বাভাবিক। তবে এই নীরবতা সন্দেহজনক ছিল, ভীষণ সন্দেহজনক। নীতা সোজা লিভিং স্পেসে ঢুকল। স্যার, সে ডাক দিল। কয়েক পলক বাদেই বরুণ বাইরে এলো। সেই পরিচিত রূপ, সেই গাম্ভীর্য। তবে আজ তার দৃষ্টিতে অন্য রকম একটা আভা ছিল। নীতা, এত রাতে? সব স্বাভাবিক আছে তো? সে মুচকি হাসির সাথে জানতে চাইল। নীতা সরাসরি তার চোখের দিকে তাকাল। স্যার, আমাদের আপনাকে কিছু জেরা করার দরকার। বরুণের হাসি সামান্য ফিকে হয়ে গেল। সে কবিরের দিকে তাকাল। ডিআর আলী অফিসার কবির দাস, আমি আপনার ব্যাপারে জেনেছি, সে জানাল। কবির জবাবে কেবল মাথা দোলাল। ভিলার পরিস্থিতি আস্তে আস্তে গম্ভীর হয়ে আসছিল। স্যার, আপনার ডাক একটি ভীষণ বড় তদন্তে প্রকাশ্যে এসেছে, নীতা সোজাসুজি জানাল। বরুণ কয়েক পলক নীরব রইল। এরপর আস্তে আস্তে হাসল। এবং তোমার ধারণা হয় যে আমি দুর্নীতিগ্রস্ত? সে প্রশ্ন করল। নীতা নিঃসংকোচে জবাব দিল, আমাদের বাস্তবটা বের করতে হবে। বরুণ দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর আস্তে আস্তে চেয়ারে বসে পড়ল। তাহলে বাস্তবটা জানো? তার স্বর এবার পাল্টে গিয়েছিল, তাতে এক ভয়ঙ্কর কাঠিন্য ছিল। হ্যাঁ, আমি এই ছকের একজন সদস্য। কথাটা শুনতেই নীতার মনে যেন কেউ আঘাত করে বসল। তবে সে নিজেকে শক্ত করে নিল। কারণ? সে জানতে চাইল। বরুণ তার দিকে তাকাল। কারণ এই সমাজ কোনোদিন শুধরানোর ছিল না, এবং আমি ভেবেছি কেননা এটাকে আমার নিজস্ব ছকে ব্যবহার করা যাক। তার দৃষ্টিতে এখন এক ভয়ঙ্কর আভা ছিল। এবং এর স্বার্থে তুমি সবটা বাজি ধরে বসলে? কবির কঠিন স্বরে জানাল। বরুণ মুচকি হাসির সাথে জবাব দিল, সবটা নয়, কেবল যা প্রয়োজন ছিল। নীতা আর মানতে পারছিল না। এবং আমাদের ব্রেকআপ, সেটাও তোমার পরিকল্পনা ছিল? সে ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করল। বরুণ কয়েক পলক তাকে নজর করতে লাগল। এরপর জানাল, হ্যাঁ, কারণ তোমরা উভয়েই যদি একত্রে থাকতে তবে কোনোদিন এই দুর্নীতিকে ধরতে পারতে না। কথাটা শুনতেই নীতার দৃষ্টিতে কান্না চলে এলো। তবে এবার সে অসহায় ছিল না, এটা খুব ছিল। তুমি আমাদের অস্তিত্ব নষ্ট করে দিয়েছ, সে জানাল। বরুণ গম্ভীর স্বরে জবাব দিল, আমি তোমাকে আত্মনির্ভর বানিয়েছি। কথাটা শুনতেই নীতা নিজের রিভলভার তুলে নিল এবং সরাসরি বরুণের দিকে তাক করল। যথেষ্ট, অনেক বলেছ। তার স্বর এখন বজ্রের মতো শোনাচ্ছিল। কমিশনার বরুণ, আপনি অ্যারেস্ট। ভিলায় নীরবতা ছেয়ে গেল।
তবে বরুণ একেবারেই ভয় পেল না। সে আস্তে আস্তে হাত উঠাল। যদি এটাই তোমার রায় হয় তবে আমার কোনো বাধা নেই। তবে তার দৃষ্টিতে এখনও এক অদ্ভুত নির্লিপ্ততা ছিল, যেন সে এমন কিছু বুঝত যা অন্যরা বুঝত না। তৎক্ষণাৎ হতাক পেছন থেকে হাততালি পড়ার শব্দ এলো। নিতা এবং কবির উভয়ই অবাক হয়ে পেছনে তাকাল, এবং তারা যার দেখল তা পরিস্থিতি উল্টে দিল। গেটে আরেকজন লোক দাঁড়িয়েছিল এবং তার মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠেছিল। দুর্দান্ত, ভীষণ দুর্দান্ত, সে আস্তে আস্তে ভেতরে ঢুকতে ঢুকতে জানালো। নিতার চোখ স্থির হয়ে গেল, কারণ এটাই কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট ছিল, এবং এবার মূল রহস্য প্রকাশ্যে আসতে চলেছিল। গেটে দাঁড়িয়ে থাকা ওই লোকটি যেমনই আলোতে ঢুকল, ভিলার প্রতিটি প্রান্তে নীরবতা নেমে এলো। অফিসার নিতা রায়ের চোখ স্থির হয়ে গেল। তার স্পন্দন যেন এক পলকের জন্য আটকে গেল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা লোকটি অন্য কেউ নয়, বরং চিফ কমিশনার সান্যাল ছিল। সেই চিফ কমিশনার সান্যাল, যে গোটা দেশের কাস্টমস দপ্তরের সবচেয়ে বড় পদাধিকারী ছিল, যার সততার দৃষ্টান্ত দেওয়া হতো এবং যাকে নিতা সর্বদা নিজের আইডল মেনে চলত। তবে আজ তার দৃষ্টিতে যে ক্রূরতা ছিল তা কোনো আইডলের নয়, বরং এক ভয়ঙ্কর খলনায়কের ছিল। স্যার, আপনি? নিতার স্বর কেঁপে উঠল। চিফ কমিশনার সান্যাল আস্তে আস্তে হাততালি দিতে দিতে ভেতরে পা রাখল। হ্যাঁ নিতা, আমি। তার স্বরে দম্ভ এবং কাঠিন্য স্পষ্ট ধরা পড়ছিল। কবির জলদি করে সজাগ হয়ে গেল। তার দৃষ্টি এখন সান্যালের ওপর আটকে ছিল। তাহলে অবশেষে মূল কালপ্রিট সামনে চলেই এলো, সে কঠিন স্বরে জানালো। সান্যাল মুচকি হাসল। তোমাকে ট্রেস করতে সময় অবশ্যই লেগেছে কবির, তবে তুমি সঠিক পথেই ছিলে। নিতার মস্তিষ্ক এখন দ্রুত দৌড়াচ্ছিল। তার মানে এইটা তারিক, বরুণ এবং আমাদের ব্রেকআপ সব আপনার চক্রান্ত ছিল? সে ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করল। সান্যাল মাথা দোলালো। নিশ্চয়ই, কারণ বড় ছকের জন্য বড় দাবার বোড়ে লাগে, এবং তোমরা উভয়ই ছিলে আমার সবচেয়ে দামি বোড়ে। কথাটা শুনতেই নিতার মনে যেন আগুন জ্বলে উঠল। আপনি আমাদের অস্তিত্ব নিয়ে খেলেছেন, তার স্বর গর্জে উঠল। সান্যাল শান্তভাবে জবাব দিল। অস্তিত্ব নয় নিতা, দপ্তরের স্বার্থে বলিদান। কবির এক পা সামনে এলো। আপনার মতো অফিসারেরাই দপ্তরকে বাঁচায় না, তাকে শেষ করে দেয়। সান্যালের দৃষ্টিতে এখন চরম ক্ষোভ ফুটে উঠল। এবং তোমাদের মতো অফিসারেরা কেবল সিনেমার পর্দায় রুক্ষক হয়, বাস্তবের জগতে নয়। ভিলার পরিস্থিতি এখন পুরোপুরি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। বরুণ একপাশে দাঁড়িয়ে সব শুনছিল। তার মুখে গ্লানি এবং আতঙ্ক পরিষ্কার ছিল। তবে এখন অনেক সময় পেরিয়ে গিয়েছিল। এখনই ছক শেষ হবে, নিতা রিভলভার আরও শক্ত করে জানাল। সান্যাল মুচকি হাসল। ছক খতম নাকি নতুন ছকের সূচনা? এবং এই বাক্য বলেই সে নিমিষেই নিজের প্যান্ট থেকে পিস্তল বের করে নিল এবং কবিরের দিকে তাক করল। ঘটনা এত জলদি ঘটল যে এক পলকের জন্য কেউ টেরই পেল না। থামুন, নিতা চেঁচিয়ে বলে উঠল। তবে সান্যালের আঙুল ট্রিগারে চেপে বসেছিল। ঠিক ওই পলকে কবির জলদি পাশে সরল এবং নিতা কোনো সুযোগ না দিয়েই ফায়ার করল। বুলেট সোজা সান্যালের হাতে বিঁধল। তার পিস্তল মেঝেতে কুড়ে গেল। ভিলার প্রতিধ্বনিত শব্দের সাথে চারপাশ যেন থমকে গেল। সান্যাল মেঝেতে লুটিয়ে পড়ল। তার মুখে এবার প্রথমবার যন্ত্রণা ফুটে উঠল, তবে তার হাসি এখনও মেলায়নি। দুর্দান্ত নিতা, সে কষ্ট করে জানাল। তবে এবার তার স্বরে পরাজয়ের সুর বাজছিল। কমান্ডো বাহিনী জলদি করে ভেতরে ঢুকল এবং সান্যালকে অ্যারেস্ট করা হল। বরুণও সেখানেই হাঁটু ঘেড়ে বসে পড়ল। তার দৃষ্টি নিচু ছিল। তার মুখে এখন কেবল অপরাধ বোধ ছিল। আমি অন্যায় করেছি নিতা, সে শান্ত স্বরে জানাল। তবে এখন এই কথাগুলোর আর কোনো মূল্য বেঁচে ছিল না। নিতা কয়েক পলক ওখানেই দাঁড়িয়ে থাকল। তার স্পন্দন দ্রুত চলছিল, তবে তার মুখে এখন এক অচেনা প্রশান্তি ছিল, যেন সে তার মনের সকল ক্ষোভকে জয় করে ফেলেছে। সে আস্তে আস্তে কবিরের দিকে তাকাল। কবিরও তাকে দেখছিল। তার দৃষ্টিতে এখন কোনো ভুল ধারণা ছিল না, কোনো অভিমান ছিল না, কেবল এক বাস্তব ছিল, এক সমীকরণ ছিল যা হয়তো আগে কোনোদিন ছিল না। সব খতম হয়ে গেল, নিতা শান্ত স্বরে জানাল। কবির হালকা মাথা দোলাল। না, এখন সব শুরু হল। কথাটা শুনে নিতার মুখে ম্লান হাসি ফুটে উঠল। আকাশে ভোরের মিষ্টি রোদ ছড়িয়ে পড়ছিল, যেন কাল রাত্রির পর নতুন সকাল আসছে। এটা কেবল একটা তদন্তের সমাপ্তি ছিল না, এটা একটা নতুন সূচনা ছিল,
এক নতুন অধ্যায়ের, যেখানে এখন আর কোনো প্রতারণা থাকবে না, কোনো চক্রান্ত থাকবে না, কেবল বাস্তব থাকবে এবং হয়তো পুনরায় বিশ্বাসও। নিতা আস্তে আস্তে বলল, আমরা কি পুনরায়? তবে সে তার বাক্য শেষ করতে পারল না। কবির তার মনের কথা বুঝে নিয়েছিল এবং কেবল এতটুকুই জানাল, এবার কোনো গোপনীয়তা ছাড়া। উভয়ের দৃষ্টিতে এক নতুন স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠল এবং ওই স্বপ্নের জোরেই তাদের কাহিনী এক নতুন ট্র্যাকে পৌঁছল, যেখান থেকে আগামীর প্রতিটি পা বাস্তব এবং ভরসার সাথে পড়বে। কারণ এখন না কোনো ভুল ধারণা ছিল, না কোনো অভিমান ছিল, কেবল এক নতুন বন্ধন ছিল, যা সকল বাধা পেরিয়েও আরও শক্ত হয়ে উঠেছিল। এবং এভাবেই এক চূর্ণ স্বপ্ন থেকে শুরু হওয়া এই আখ্যান ন্যায়ের জয় এবং নতুন সকালের সাথে পূর্ণতা পেল। তবে মূল আখ্যান তো এবার শুরু হতে যাচ্ছিল, কারণ যখন দুজন সৎ অফিসার একত্রে মেলে তখন ইতিহাস রচিত হয়, এবং হয়তো এবার সেটাই হতে যাচ্ছিল। দর্শক, আগামীতে নিতা এবং কবির উভয়েই একত্রে নিষ্ঠার সাথে নিজেদের পেশা পালন করতে থাকে এবং উভয়েই পুনরায় এক হয়ে যায় এবং আনন্দে নিজেদের সংসার সাজাতে শুরু করে। তো দর্শক, আপনাদের আমাদের এই কাহিনীটি কেমন লাগলো? মন্তব্য বক্সে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে আগামী এপিসোডে। সেই সময় পর্যন্ত আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।